ভ্লাদিমির পুতিনের দেশ রাশিয়া স্পষ্ট করে বলে দিয়েছে, যুদ্ধ ঠেকানোর একটাই উপায় পারমাণবিক অস্ত্র। সম্প্রতি পুতিন সরকারের মুখপাত্র জানিয়েছেন, বিশ্ব নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই হুমকির মুখে। এর জন্য পারমাণবিক অস্ত্রই একমাত্র সেরা বিকল্প। আমেরিকার একটি সংস্থা এনএনএসএ রাশিয়ার এই অবস্থানকে দুর্বলতা হিসেবেই দেখছে। সংস্থাটির মতে, রাশিয়া দিন দিন দুর্বল হয়ে পড়ছে। তার কাছে যুদ্ধ থামানো এবং শান্তি প্রতিষ্ঠার আর বিকল্প সমাধান নেই। ফলে পারমাণবিক অস্ত্রকেই সামনে আনছে। দর্শক, পুতিনের মুখপাত্র আরেকটি ভয়ঙ্কর কথা বলেছেন, তা হলো ভবিষ্যতে এমন সব অস্ত্র তৈরি হতে পারে যেগুলির ধ্বংস ক্ষমতা পারমাণবিক অস্ত্রের প্রায় সমান হবে। এখন আমেরিকান সংস্থা এনএনএসএ রাশিয়ার দুর্বলতার কথা মুখে যতই বলুক, তারা কি হাত গুটিয়ে বসে থাকবে? বিশ্লেষকরা বলছেন, আমেরিকার নেতৃত্বের সামরিক জোট নেটো রাশিয়ার বিরুদ্ধে তার নিজস্ব পারমাণবিক নীতি প্রয়োগ করবে। সেটা হচ্ছে, আমেরিকা তার নেটোভুক্ত ইউরোপীয় মিত্র যেমন জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও তুরস্কের ঘাঁটিতে বেশ কিছু পারমাণবিক বোমা মোতায়েন করে রেখেছে। রাশিয়া কোনো ঝামেলা করলেই ওই বোমাগুলো ব্যবহার করা হতে পারে। দর্শক, আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, ইউক্রেনের চলমান 4 বছরের সামরিক অভিযানের সময় পুতিন অনেকবার পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ তুলেছেন। এ নিয়ে আমেরিকা, ইউরোপীয় দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ করেছেন। পুতিন কি আর এত কিছুর ধার ধারেন? একেবারেই না। বিশ্লেষকদের মতে, এটা জেনেই ডোনাল্ড ট্রাম্প হয়তো অনেকটা ভয় পেয়ে নতুন একটি চুক্তির পক্ষে মত দিয়েছেন, যে চুক্তি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের। এমনিতে আমেরিকা ও রাশিয়ার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ছিল, যেটার মেয়াদ এই ফেব্রুয়ারিতে শেষ হয়েছে। চুক্তিটির নাম নিউ স্টার্ট। সমস্যা হচ্ছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার ফলে আমেরিকা ও রাশিয়া তাদের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ করতে আর বাধ্য নয়। তাছাড়া চুক্তিটি নবায়ন বা এর বিকল্প কোনো নতুন সমঝোতা নিয়ে দু দেশের মধ্যে দৃশ্যমান অগ্রগতি হয়নি। ফলে বিশ্ব নিরাপত্তা চরম হুমকিতে রয়েছে। তো কি হয়েছে? ট্রাম্প চাইছেন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের নতুন চুক্তিতে চীন যুক্ত হোক, তবে চীন ট্রাম্পের এই চাওয়াকে পাত্তাই দিচ্ছে না। অন্যদিকে রাশিয়ার অবস্থান হলো, নতুন কোনো চুক্তিতে যদি চীনকে যুক্ত করা হয়, তাহলে যুক্তরাজ্য ও ফ্রান্সকেও চুক্তির আওতায় আনতে হবে। মনে আছে দর্শক, শুরুতেই বলেছিলাম না, রাশিয়া যদি পারমাণবিক অস্ত্র নিয়ে লাফালাফি করে, তাহলে বাকিরা চুপচাপ বসে থাকবে না। বলা হচ্ছে, রাশিয়া যখন নতুন প্রযুক্তির হাইপারসনিক মিসাইল তৈরি করছে, তখন এনএনএসএ আমেরিকার পুরনো পারমাণবিক বিস্ফোরকগুলো আধুনিকায়ন করছে, যাতে নেটোর নিরাপত্তা নিশ্চিত থাকে। প্রশ্ন হতে পারে, পারমাণবিক অস্ত্রধারী বাকি দেশগুলো কি করবে? সাধারণত যদি কোনো বড় আন্তর্জাতিক সংকটে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধি পায়, তাহলে পারমাণবিক শক্তিধর দেশগুলো সাধারণত কয়েকটি সমান্তরাল পদক্ষেপ নেয়। যেমন নিজেদের পারমাণবিক বাহিনীকে প্রস্তুত রাখে, যাতে প্রতিপক্ষ আক্রমণের কথা না ভাবে। প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর মধ্যে সরাসরি সামরিক ও রাজনৈতিক যোগাযোগ চালু থাকে, যাতে ভুল সংকেত বা ভুল হিসাব থেকে যুদ্ধ শুরু না হয়। মিসাইল প্রতিরক্ষা, গোয়েন্দা নজরদারি এবং প্রচলিত বাহিনীর প্রস্তুতি বাড়িয়ে রাখা উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক আলোচনা জারি রাখে। দেশগুলো নিরাপত্তা নিয়ে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। পারমাণবিক অস্ত্রধারী দেশগুলো এখন এগুলো করতে পারে। যার পারমাণবিক অস্ত্র নিয়ে এত কথা, তাদের সম্পর্কে একটু জেনে আসি তো চলুন। রাশিয়া বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রধারী দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য মতে, রাশিয়ার কাছে প্রায় 5,500-এর বেশি পারমাণবিক বোমা রয়েছে। রাশিয়ার পারমাণবিক শক্তি মূলত 3টি উপায়ে মোতায়েন করা থাকে: স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম, পারমাণবিক সাবমেরিন এবং দূরপাল্লার বোমারু বিমান। এছাড়াও রাশিয়ার কাছে প্রচুর পরিমাণে ট্যাকটিক্যাল বা কম দূরত্বের পারমাণবিক অস্ত্র রয়েছে, যা মূলত যুদ্ধক্ষেত্রে সরাসরি ব্যবহারের জন্য তৈরি। সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া এই অস্ত্রগুলির মহড়া বাড়িয়ে নেটোর উপর মনস্তাত্ত্বিক চাপ তৈরি করছে। এখন কথা হচ্ছে, যেখান থেকে এত কিছু শুরু, অর্থাৎ ইউক্রেন যুদ্ধ, সেটাই বা আপডেট কি? ট্রাম্প ও পুতিন আগামী 15 আগস্ট ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠক করতে পারেন। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুদ্ধ শেষ করতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। ইউক্রেন কি তাতে রাজি হবে? তা তো মনে হচ্ছে না। এর আগে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 3 দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়, কিন্তু যুদ্ধ বন্ধের কোনো অগ্রগতি হয়নি। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, নিজের দেশের জমি ছাড়তে কোনো শর্তই তার দেশের জন্য গ্রহণযোগ্য নয়। ওই 3 দফা আলোচনা আসলে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হয়েছে। রাশিয়া যে সামরিক ও রাজনৈতিক শর্তগুলো সামনে এনেছে, সেগুলিকে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনের আত্মসমর্পণের সমান বলেই মনে করে। দিন শেষে কোনো সমঝোতায় আর শেষ পর্যন্ত চুক্তিতে রূপান্তর হয় না।